আজকে আমরা হেরিডিটি ও ভ্যারিয়েশন চ্যাপ্টারের জিন সম্পর্কে আলোচনা করব। জিন জিন কি জিনিস, তাই তো? জিন হলো বংশগতির ধারক ও বাহক। তাহলে জিন সমসাময়িক আমরা বলতেই পারি যে জিন হলো বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে, জিন হলো বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে, জিন মানে কি, মানে জিন জিন জিনিসটা কি? জিন হলো একটি জৈব একক। ঠিক আছে, তাহলে জিন হলো একটি জৈব একক যেটি বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে, তাহলে জিনের সংজ্ঞা বা ডেফিনেশন যদি আমাদের বলতে বলি, তাহলে জিনকে কি বলবো? খুব শর্টকাটে যদি অ্যান্সারটা বলতে চাই, তাহলে জিন হলো একটি জৈব একক যেটি হলো বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে, ধারক ও বাহক মানে কি? ধারক মানে হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো মানে বংশগত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো জিন ধারণ করে এবং সেটাকে বহন করে জনিত্রী থেকে অপত্যে নিয়ে যায়, অর্থাৎ মা বাবার দেহ থেকে তার বাচ্চাদের দেহে কে বৈশিষ্ট্যগুলো নিয়ে যায় সেটা জিন ক্যারি করে নিয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে বাবা মায়ের মতো দেখতে বাচ্চারা হয়। ঠিক আছে, বা অথবা বাবা মার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো বাচ্চার মধ্যেও দেখা যায়। তো সেই বৈশিষ্ট্যগুলোকে বা বংশগত সেই বৈশিষ্ট্যগুলোকেই বংশগত বৈশিষ্ট্য বলে। এবার সেই বংশগত বৈশিষ্ট্যগুলোকে কে বহন করে বাচ্চাদের মধ্যে নিয়ে আনছে সেটাই হচ্ছে জিন। ঠিক আছে, জিনকে তাহলে জিন হলো একটি জৈব একক যা বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে, এবার জিন সম্পর্কে বলা হতো আগে যে জিন একটা এটা যদি ক্রোমোজোম হয়, ঠিক আছে, যে ক্রোমোজোমের ওপরে সারিবদ্ধভাবে জিন সাজানো থাকে। ঠিক আছে, জিন কি করে? ক্রোমোজোমের ওপর ধরা যাক এটা জিন এ, এটা জিন বি, এটা জিন সি, এটা জিন ডি। ঠিক আছে, এটা জিন ই। ঠিক আছে, তো জিন বলা হতো যে ক্রোমোজোমের ওপর সারিবদ্ধভাবে সাজানো থাকে। ঠিক আছে, তো এই সারিবদ্ধভাবে অবস্থায় থেকে জিন ক্রোমোজোমের ওপর সারিবদ্ধভাবে সাজানো অবস্থায় থেকে কি করে? বংশগত বৈশিষ্ট্যগুলোকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে নিয়ে যায়, অর্থাৎ জনিত্রী থেকে অপত্যে নিয়ে যায়। জনিত্রী জনু থেকে অপত্য জনুতে নিয়ে যায় জিন বৈশিষ্ট্যগুলোকে, বংশগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ে যায়, বংশগত বৈশিষ্ট্য। ঠিক আছে, বংশগত বৈশিষ্ট্যগুলোকে নিয়ে যায়। ঠিক আছে, এবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আর একটু ভালো মতো বলতে গেলে কি বলবো, যে জিন কোথায় সাজানো থাকে? ক্রোমোজোমের ওপরে সারিবদ্ধভাবে সাজানো থাকে, যেটা কি করে এক একটা জৈব একক এবং সেটি বংশগত বৈশিষ্ট্যগুলোকে জনিত্রী জনু থেকে অপত্য জনুতে নিয়ে যায়। ঠিক আছে, এবার একটা আধুনিক কনসেপ্ট অনুসারে জিনকে কীরকম, মানে জিন জিনিসটা কি? এটা পুরনো কনসেপ্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে পুরনো কনসেপ্ট। এবার আধুনিক কনসেপ্ট অনুসারে আধুনিক ধারণা কি বলছে? আধুনিক ধারণা বলছে একটা ফর্মুলা আছে, মানে ফর্মুলা বলবো কি, আনুপাতিক রেশিও হিসেবে বলা যায়। ঠিক আছে, আনুপাতিক রেশিওভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, আধুনিক ধারণাতে সেটা হচ্ছে 1 জিন, ঠিক আছে, 1 জিন is to 1 পলিপেপটাইড। ঠিক আছে, is to 1 জৈবিক বার্তা বা বায়োলজিক্যাল
মেসেজ, ঠিক আছে, ইজ টু ওয়ান ফেনোটাইপ এক্সপ্রেশন, ঠিক আছে। তো কি বোঝাচ্ছে ব্যাপারটা একটু বুঝি, যে এটা হচ্ছে জিনের, যেগুলো আমি বললাম যে জিন হলো একটি জৈব একক যেটি বংশগতি ধারক বাহক জিন, যেটা ক্রোমোজোমের উপরে সারিবদ্ধভাবে সাজানো থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে পুরনো বা কি বলবো আদিম কনসেপ্ট, ঠিক আছে। আধুনিক ধারণা অনুযায়ী জিনকে কি বলা হচ্ছে, একটা আনুপাতিক রেশিওতে প্রেজেন্ট করা হচ্ছে জিনের ধারণাটা, যে জিন হলো একটি নিউক্লিক অ্যাসিডের একটি বিশেষ অংশ, ঠিক আছে। এটাও মনে রাখতে হবে, জিন হলো নিউক্লিক অ্যাসিডের বিশেষ অংশ, ঠিক আছে। নিউক্লিক অ্যাসিডের বিশেষ অংশ, নিউক্লিক অ্যাসিডটা কে, ডিএনএ, বেশিরভাগেরতেই ডিএনএ থাকে, ঠিক আছে। আর মেনলি ভাইরাসে থাকে আরএনএ, ঠিক আছে। মেনলি সব প্রাণীদেহে বা জীবদেহের ক্ষেত্রে ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। তাই ডিএনএটা হচ্ছে বেশিরভাগ প্রাণীতেই জেনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু আরএনএ শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। তো আমরা আধুনিক ধারণাতে চলে যাই, যে এরকমভাবে বলতে পারি যে জিন হলো নিউক্লিক অ্যাসিডের একটি বিশেষ অংশ যেটি একটি জৈবিক বার্তা প্রেরণ করে, ঠিক আছে, এবং ফেনোটাইপিক বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে, এবং একটি পলিপেপটাইড, কার্যকরী পলিপেপটাইড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটিই হলো জিন। তাহলে জিন কী জিনিস, আর একবার বলি আধুনিক ধারণা অনুযায়ী সংজ্ঞাটা। তাহলে জিনের আধুনিক ধারণা অনুযায়ী সংজ্ঞাটা হলো যে জিন হলো নিউক্লিক অ্যাসিডের একটি বিশেষ অংশ, মেনলি ডিএনএ, সকল প্রাণীদেহে এবং জীবদেহে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। ভাইরাসের ক্ষেত্রে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে শুরু করতে পারি যে নিউক্লিক অ্যাসিডের একটি বিশেষ অংশ যেটি একটি জৈবিক বার্তা প্রেরণ করে এবং একটি ফেনোটাইপিক বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে এবং একটি কার্যকরী পলিপেপটাইড গঠনে বিশেষ ভূমিকা পালন করে, সেটি হলো জিন। তাহলে জিনের মেনলি তিনটে কাজ, একটা হচ্ছে জৈবিক বার্তা প্রেরণ করে এবং জৈবিক বার্তা প্রেরণ করে এবং ফেনোটাইপিক বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে এবং একটি কার্যকরী পলিপেপটাইড গঠনে কি বলবো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। আর এটা হচ্ছে আদিম কনসেপ্ট ধারণা অনুযায়ী সংজ্ঞা, যে জিন হলো ক্রোমোজোমের উপর সারিবদ্ধভাবে সাজানো একটি জৈব একক যেটি বংশগতি ধারক এবং বাহক, যেটা বংশগত বৈশিষ্ট্যগুলোকে জনিত্রী থেকে অপত্য জনুতে নিয়ে যায়, ঠিক আছে। তাহলে জিনের সংজ্ঞা, পুরনো সংজ্ঞা এবং আধুনিক ধারণা অনুযায়ী সংজ্ঞা আমরা আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে আর একবার বলছি, পুরনো সংজ্ঞা বলছে যে জিন হলো ক্রোমোজোমের ওপর সারিবদ্ধভাবে সাজানো একটি জৈব একক, ঠিক আছে, যেটি বংশগতির ধারক ও বাহক এবং বংশগত বৈশিষ্ট্যগুলোকে জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সে নিয়ে যায়। আধুনিক ধারণা অনুযায়ী জিনের সংজ্ঞা বলতে গেলে এই আনুপাতিক রেশিওটা মনে রাখতে হবে, 1 জিন ইস টু 1 পলিপেপটাইড ইস টু 1 জৈবিক বার্তা ইস টু 1 ফেনোটাইপিক এক্সপ্রেশন। এবং সংজ্ঞাটা বলতে গেলে বলবো যে নিউক্লিক অ্যাসিডের যে বিশেষ অংশ মেনলি ডিএনএ এবং ভাইরাসের ক্ষেত্রে আরএনএ কী করে, একটি জৈবিক বার্তা প্রেরণ করে ফেনোটাইপিক বৈশিষ্ট্য প্রকাশ করে এবং একটি কার্যকরী পলিপেপটাইড গঠনে বিশেষ ভূমিকা পালন করে, সেটি হলো জিন, ঠিক আছে। তাই জিনের বেসিক ডেফিনেশন আমরা জানতে পারলাম বা জিনের সংজ্ঞাটা আমরা জানতে পারলাম, ঠিক আছে। এরপর আমরা জানবো 1940 খ্রিস্টাব্দের আগে জিনের একটা কনসেপ্ট ছিল এবং 1940 খ্রিস্টাব্দের পরে জিনের একটা নতুন কনসেপ্ট আসে, সেই দুটো কনসেপ্ট সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। তো 1940 খ্রিস্টাব্দের আগে কীরকম জিনের কনসেপ্টটা ছিল সেটা আমরা জানবো, যে বিফোর 1940, আফটার 1940, ঠিক আছে। কী কনসেপ্ট ছিল বিফোর 1940-তে? বিফোর 1940-তে বলা হয়েছিল যে জিন
ক্রোমোজোমের ওপর সারিবদ্ধভাবে সাজানো থাকে, ঠিক আছে, এটা হলো 1 নম্বর পয়েন্ট। তাহলে জিনটা হলো ক্রোমোজোমের ওপর সারিবদ্ধভাবে, সিএইচআর মানে হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে জিনটা ক্রোমোজোমের ওপর সারিবদ্ধভাবে সাজানো থাকে, ঠিক আছে, এবং দুটো জিনের মধ্যে ক্রসিং ওভার হবে। একটি জিনের মধ্যে ক্রসিং ওভার হবে না, ঠিক আছে। তাহলে 1940 খ্রিস্টাব্দের আগে বলা হয়েছিল বা কনসেপ্ট অনুযায়ী ছিল যে জিনটা ক্রোমোজোমের ওপরে সারিবদ্ধভাবে সাজানো থাকবে এবং দুটি জিনের মধ্যে ক্রসিং ওভার হবে, একটি জিনের মধ্যে ক্রসিং ওভার হবে না। ক্রসিং ওভার জিনিসটা কি? ক্রসিং ওভার হলো যে আমরা মিওসিস কোষ বিভাজন যখন 11-এ পড়েছিলাম তখনই আমরা জেনেছিলাম যে দুটো মানে হোমোলোগাস ক্রোমোজোমে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয়, দেহাংশের বিনিময় হয় এবং সেই বিনিময় স্থানে কি হয়, কি ফর্ম হয়, কায়াজমা ফর্ম হয়, এক্স আকৃতির কায়াজমা ফর্ম হয়। এর ফলে কি হয়, জিনের রিকম্বিনেশন ঘটে, অর্থাৎ পুনঃসংযুক্তি ঘটে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ক্রসিং ওভার। তাহলে কি বলছে যে দুটো জিনের মধ্যে ক্রসিং ওভার হতে হবে, একটি জিনের মধ্যে ক্রসিং ওভার হয় না। এটা হচ্ছে 1940 খ্রিস্টাব্দের আগের কনসেপ্ট, ঠিক আছে। কিন্তু 1940-এর পরে বিজ্ঞানীরা জিনের একটা নতুন কনসেপ্ট বা ধারণার উৎপত্তি ঘটান। সেটাতে বিজ্ঞানীরা বলেন যে ডিএনএর একটি বিশেষ অংশ হলো জিন, ঠিক আছে, যেটি জৈবিক বার্তা প্রেরণ করে, ঠিক আছে। যেমন আগে কনসেপ্টে 1940 খ্রিস্টাব্দের আগে কনসেপ্টে বলা হয়েছিল যে জিন ক্রোমোজোমের উপর সারিবদ্ধভাবে সাজানো থাকে, কিন্তু এনারা মনে করেন 1940 খ্রিস্টাব্দের পরে যে ডিএনএর যে একটি বিশেষ অংশ যেটি জৈবিক বার্তা প্রেরণ করে সেটি হলো জিন, ঠিক আছে। সেকেন্ডলি, যেমন আগে বলা হয়েছিল যে দুটো জিন লাগবে ক্রসিং ওভারের জন্য, ঠিক আছে, কিন্তু এখানে বলেন যে ক্রসিং ওভার করতে গেলে ক্রসিং ওভার একটি জিনে হতে পারে কীরকমভাবে? কারণ এরা বলেছিল যে একটি জিনের মধ্যে ক্রসিং ওভার হবে না, কিন্তু এরা বলছে একটি জিনে ক্রসিং ওভার হতে পারে, কারণ একটি জিন কয়েক হাজার নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। একটি জিন, যদি এটা জিন বলি, তাহলে এই জিনে অসংখ্য নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন বেস মানে এটিজিসি, ঠিক আছে, নাইট্রোজেন বেস, অসংখ্য নাইট্রোজেন বেস থাকে। এই জিনের মধ্যে কয়েক হাজার নাইট্রোজেন বেস থাকে, ঠিক আছে। আর ক্রসিং ওভার করতে গেলে অনলি 2 পেয়ার্স বা 2 জোড়া মানে চারটে নাইট্রোজেন বেস দরকার হয়। ক্রসিং ওভার হতে গেলে অনলি 4টি নাইট্রোজেন বেস দরকার হয়। যাদের যদি 4টে নাইট্রোজেন বেস থাকে তাহলেই ক্রসিং ওভার হয়ে যাবে, ঠিক আছে। এমন না যে দুটো জিন লাগবে, একটা জিনে অসংখ্য বা কয়েক হাজার নাইট্রোজেন বেস থাকে, ঠিক আছে, হাজার নাইট্রোজেন বেস থাকে একটা জিনে। তো সেই জিনের মাত্র 4টে নাইট্রোজেন বেস থাকলেই ক্রসিং ওভার হতে পারে। এখানে তো কয়েক হাজার আছে, তাই তো, সেই কয়েক হাজারের মধ্যে মিনিমাম 4টে নাইট্রোজেন বেসের মধ্যে ক্রসিং ওভার হতেই পারে, ঠিক আছে। সেই কয়েক হাজার নাইট্রোজেন বেসের মধ্যে যে কোনো 4টে নাইট্রোজেন বেসে ক্রসিং ওভার আরামে হতে পারে, ঠিক আছে। তাহলে পুরোনো কনসেপ্ট বলছে জিন ক্রোমোজোমের উপর সারিবদ্ধভাবে সাজানো থাকে, ঠিক আছে, দুটো জিনের মধ্যে ক্রসিং ওভার হবে, একটি জিনে ক্রসিং ওভার সম্ভব নয়। আধুনিক কনসেপ্ট বলছে, বা 1940-এর পরে কনসেপ্টটা বলছে এটাই যে জিনটা ডিএনএ একটি বিশেষ অংশ যেটি জৈবিক বার্তা প্রেরণ করে এবং একটি জিনে ক্রসিং ওভার হতে পারে, ঠিক আছে। কেন হতে পারে? কারণ একটি জিনের মধ্যে কয়েক হাজার নাইট্রোজেন বেস থাকে, আর যেখানে ক্রসিং ওভার করতে গেলে মিনিমাম 4টে নাইট্রোজেন বেস দরকার হয়, সেখানে তো কয়েক হাজার নাইট্রোজেন বেস আছে একটা জিনে, ঠিক আছে। তাই ক্রসিং ওভার পসিবল একটা জিনে, ঠিক আছে। এই হলো ব্যাপার। এরপর হচ্ছে জিনের স্ট্রাকচার সম্পর্কে জানবো বা জিনের গঠন সম্পর্কে জানতে হবে। জিনের স্ট্রাকচার জানতে গেলে আমাদের 2 রকমের স্ট্রাকচার জানতে হবে। একটা হচ্ছে বাহ্যিক গঠন, ঠিক আছে,
আর একটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন, মানে রাসায়নিক গঠন। ঠিক আছে, একটা হচ্ছে বাহ্যিক গঠন জানবো, একটা রাসায়নিক গঠন জানবো। বাহ্যিক গঠন আর এটা হচ্ছে রাসায়নিক গঠন। এবং বাহ্যিক গঠনটা জানবো মেনলি প্রোক্যারিওটিক জিনের বাহ্যিক গঠন এবং ইউক্যারিওটিক জিনের বাহ্যিক গঠন, প্রোক্যারিওটিক জিনের রাসায়নিক গঠন, ইউক্যারিওটিক জিনের রাসায়নিক গঠন। প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদিজীব, প্রোক্যারিওটিক জিন এবং ইউক্যারিওটিক জিন। ঠিক আছে, প্রোক্যারিওটিক জিন মানে হচ্ছে আদিজীব, আর ইউক্যারিওটিক মানে হচ্ছে উন্নত শ্রেণীর জীব। ঠিক আছে, আমরা জানি, আগে আমাদের ধারণা আছে প্রোক্যারিওট কি ইউক্যারিওটিক কি। এবার প্রোক্যারিওটিক প্রাণীদের দেহে যে জিনটা দেখা যায় তাদের প্রোক্যারিওটিক জিন বলে, আর ইউক্যারিওটিক দেহে যে জিনটা থাকে সেটাকে ইউক্যারিওটিক জিন বলে। ঠিক আছে, এবার প্রোক্যারিওটিক জিনে কীরকম মানে গঠনটা, বাহ্যিক গঠনটা সেটাই আমাদের জানতে হবে। প্রোক্যারিওটিক মানে হচ্ছে এককোষী জীব। ঠিক আছে, এই এককোষী কোষের মধ্যে যে, ঠিক আছে, কোষের মধ্যে যে ক্রোমোজোমটা থাকে, ভালো করে বুঝতে হবে, এটা ধরা যাক ক্রোমোজোম। ঠিক আছে, একটু বড় করেই আঁকছি বোঝানোর জন্য। কোষের মধ্যে যে ক্রোমোজোম, এটা ধরা যায় একটা কোষ। ঠিক আছে, এটা হচ্ছে একটা সেল, এই সেলের মধ্যে ক্রোমোজোম, এটা হচ্ছে ধরা যাক ক্রোমোজোম। ঠিক আছে, CHR। এই ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমের মধ্যেই থাকে হচ্ছে জিন। ঠিক আছে, এই ক্রোমোজোমের মধ্যেই থাকে হচ্ছে জিন, এবং কিছু কিছু জিন, তাদের ক্রোমোজোমের মধ্যেই থাকে জিন, এবং কিছু কিছু জিন প্রচণ্ড ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় থাকে, মানে এক জায়গায় অসংখ্য জিন অবস্থান করে এরকম ঘন সন্নিবিশিষ্ট অবস্থায়। ঠিক আছে, তো আমরা কি জানলাম প্রোক্যারিওটিক জিনের গঠনটা কীরকম, যে প্রোক্যারিওটিক জিনটা ক্রোমোজোমের, ক্রোমোজোম বলতে গেলে এখানে বোঝাচ্ছে ডিএনএকে। ঠিক আছে, ক্রোমোজোম বলতে বোঝাচ্ছে এখানে ডিএনএকে, তাহলে ক্রোমোজোম না বলে আমরা ডিএনএ বলতে পারি। ঠিক আছে, তাহলে ক্রোমোজোম কথাও বলতে পারি, আবার ডিএনএও বলতে পারি। ঠিক আছে, ক্রোমোজোম মানে হচ্ছে ডিএনএ। ঠিক আছে, আরও স্পেসিফিকভাবে আমরা বলতে পারি যে ক্রোমোজোমটা হলো ডিএনএ। তাহলে প্রোক্যারিওটিক ডিএনএর মধ্যে কে অবস্থান করে, জিন অবস্থান করে। প্রোক্যারিওটিক ডিএনএর মধ্যে জিন অবস্থান করে, এটা আমরা বুঝতে পারলাম প্রোক্যারিওটিক জিনের বাহ্যিক গঠনে। তাহলে প্রোক্যারিওটিক জিনের বাহ্যিক গঠনে এটা বুঝলাম যে প্রোক্যারিওটিক ডিএনএর মধ্যে জিনটা অবস্থান করে। সেকেন্ডলি, কিছু কিছু জিন ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় অবস্থান করে, যেমন এখানে দেখা যাচ্ছে ঘন সন্নিবিশিষ্ট হবে কতগুলো জিন অবস্থান করছে, এখানে ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় কতগুলো জিন অবস্থান করছে, এখানে ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় কতগুলো জিন অবস্থান করছে। তো এরা ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় অবস্থান করে, এগুলো হচ্ছে জিন। তাহলে জিনগুলো ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় অবস্থান করে কি করে, একটি বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, বিপাক ক্রিয়াটা একটি নির্দিষ্ট বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এবার ইউক্যারিওটিক জিনের গঠনটা কীরকম হতে পারে, বাহ্যিক গঠনটা, এটা গেল প্রোক্যারিওটিক জিনের বাহ্যিক গঠন। খুব ইজি, শুধুমাত্র আমরা বলবো যে একটি কোষের মধ্যে যে ডিএনএ থাকে সেই ডিএনএর মধ্যে জিনগুলো অবস্থান করে, তাদের মধ্যে কিছু জিন ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় অবস্থান করে, এবং সেটি ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় অবস্থান করে মেনলি একটি বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ইউক্যারিওটিক জিনের ক্ষেত্রে কি বলবো, যে ইউক্যারিওটিক জিনের ক্ষেত্রে জিনগুলো ক্রোমোজোমের ওপরে সারিবদ্ধভাবে অবস্থান করে। ঠিক আছে, এটা ক্রোমোজোম, CHR মানে ক্রোমোজোম, ক্রোমোজোমের ওপরে সারিবদ্ধভাবে জিনগুলো অবস্থান করে কি করে, জৈবিক বার্তা প্রেরণ করে। সেকেন্ডলি, এই জিনগুলো ক্যারেক্টার জানতে গেলে আমাদের দুটো কনসেপ্ট জানতে হবে। এই ইউক্যারিওটিক জিনের দুটি অংশ থাকে। ঠিক আছে, এই ইউক্যারিওটিক জিনের দুটি অংশ থাকে, একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে ইন্ট্রন। ঠিক আছে, প্রোক্যারিওটিক জিনের দুটি অংশ, একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে ইন্ট্রন। ঠিক আছে, এটা হলো এক্সন। ঠিক আছে, এটাও এক্সন। আচ্ছা, এই মাঝে থাকে দুটো এক্সনের মাঝে থাকে হচ্ছে দুটো এক্সনের মাঝে থাকে হচ্ছে, বোঝানোর জন্য আমরা এরকমভাবে করছি জিনিসটা ডিফারেন্সিয়েট করার জন্য, ইন্ট্রন। ঠিক আছে, তাহলে দুটো এক্সনের মাঝে থাকে হচ্ছে ইন্ট্রন, তাহলে এটা হচ্ছে ইন্ট্রন।
তাহলে আমরা জানলাম যে ইউক্যারিওটিক জিনটা ক্রোমোজোমের উপর সারিবদ্ধভাবে সাজানো থাকে এবং সারিবদ্ধভাবে সাজানো থেকে এরা কী করে জৈবিক বার্তাটা প্রেরণ করে। ঠিক আছে, এই ইউক্যারিওটিক জিনের দুটি অংশ থাকে, এক্সন আর ইন্ট্রন। ঠিক আছে, দুটো এক্সনের মাঝে থাকে হচ্ছে ইন্ট্রন। ইন্ট্রনকে বলা হয় ইন্টারভেনিং সিকোয়েন্স। কি বলা হয়? এটাকে ইন্ট্রন বলা হয় বা ইন্টারভেনিং সিকোয়েন্সও বলা হয়, ইন্টারভেনিং সিকোয়েন্সও বলা হয়। এবার এক্সন কি আর ইন্ট্রন কি? মেনলি আমরা পরবর্তী চ্যাপ্টারে জানবো যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরিকে বলা হয় ট্রান্সক্রিপশন। আমরা কিছু জেনে নিই, তাহলে আমরা একটু বলে নিই। ঠিক আছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে বলা হয় রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি মানে প্রোটিন সিনথেসিসকে বলা হয় ট্রান্সলেশন। ঠিক আছে, ট্রান্সক্রিপশন যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় তখন একটি একটা কোড গঠন করতে হয়। ঠিক আছে, সেই কোডটা ডিএনএর মানে বার্তা অনুযায়ী, একটা বিশেষ বার্তা অনুযায়ী সেই কোডটা এমআরএনএতে গঠিত হয়। ঠিক আছে, এই কোড গঠনটা, ঠিক আছে, এমআরএনএতে কোড গঠনটা কে করে? এক্সন করে, মানে জৈবিক বার্তা অনুসারে, ঠিক আছে, এমআরএনএতে কোড গঠন করে হচ্ছে এক্সন, মানে এখানে কোডিং সিকোয়েন্স থাকে। ঠিক আছে, এমআরএনএতে যে কোড গঠন হবে সেই কোড গঠনের জন্য কি করব? সেই কোড গঠনের জন্য এক্সনে কোডিং সিকোয়েন্স থাকে। ঠিক আছে, ইন্ট্রনের ক্ষেত্রে এমআরএনএতে কোড গঠনের জন্য কোনো নির্দিষ্ট সিকোয়েন্স বা কিছু থাকে না। ঠিক আছে, তাহলে এক্সনে কি থাকে? কোডিং সিকোয়েন্স থাকে, আর ইন্ট্রনে কোডিং সিকোয়েন্স থাকে না। সহজ কথায় বলতে গেলে এটাই যে জৈবিক বার্তা অনুসারে এমআরএনএতে কোড গঠনের জন্য মানে কি বলবো, বলতে গেলে সঠিক আরও স্পষ্টভাবে বলতে গেলে এটাই বলবো যে এক্সনে কোডিং সিকোয়েন্স থাকে, ইন্ট্রনে কোডিং সিকোয়েন্স থাকে না। এই কোডিং সিকোয়েন্সটা কেন দরকার হয়? এই কোডিং সিকোয়েন্স অনুসারেই এমআরএনএতে কোড গঠন হয়। ঠিক আছে, এমআরএনএতেই কোড গঠন হয়, এমআরএনএ। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। এমআরএনএতে কিছু কোড গঠন করতে হয়। ঠিক আছে, ট্রান্সক্রিপশনের সময় এমআরএনএতে কিছু কোড গঠন করতে হয়। সেই কোড গঠনটা কি করে হয়? মানে এখানে একটা কোড গঠন করতে হবে, তো সেই কোড গঠনটা এক্সনের কোডিং সিকোয়েন্স অনুসারে হবে। ঠিক আছে, কিন্তু ইন্ট্রনে কোনো কোডিং সিকোয়েন্স থাকে না ট্রান্সক্রিপশনের সময় এমআরএনএতে কোড গঠনের জন্য। ঠিক আছে, এক্সনের কোডিং সিকোয়েন্স অনুসারেই এমআরএনএতে কোড গঠন হবে, আর ইন্ট্রনে যেহেতু কোনো কোডিং সিকোয়েন্স থাকে না সেহেতু ট্রান্সক্রিপশনের সময় এমআরএনএতে কোনো কোড গঠন হয় না। ঠিক আছে, তাহলে কোডিং সিকোয়েন্স অনুসারে এমআরএনএতে কোড গঠন করে কে? এক্সন। ঠিক আছে, ইন্ট্রন কোনো কোড গঠন করে না এমআরএনএতে। ঠিক আছে, এই হলো ইউক্যারিওটিক জিনের গঠন। আর একটা জিনিস বলে রাখি, এই এক্সন আর ইন্ট্রন মিলে গঠিত হয় হচ্ছে, মানে যেহেতু এক্সন আর ইন্ট্রন থাকে সেহেতু এই ধরনের জিনকে বলা হয় স্প্লিট জিন। ঠিক আছে, যেহেতু এক্সন আর ইন্ট্রন থাকে সেহেতু এই ধরনের জিনকে বলা হয় স্প্লিট জিন। ঠিক আছে, স্প্লিট জিন বলা হয় কারণ এক্সন আর ইন্ট্রন দুটো একসাথে থাকে, এক্সন আর ইন্ট্রন একসাথে থাকে বলে এগুলোকে বলা হয়, এটার জন্য এই ধরনের জিনকে বলা হয় স্প্লিট জিন। ঠিক আছে, প্রোক্যারিওটিক জিন আর ইউক্যারিওটিক জিন আশা করি বোঝাতে পেরেছি, মানে বাহ্যিক গঠনটা। এবার তাদের রাসায়নিক গঠনটা আমাদের জানতে হবে। ঠিক আছে, রাসায়নিক গঠন বলতে গেলে এটাই বলবো যে এটা প্রোক্যারিওটিক জিনের ক্ষেত্রে যে ডিএনএটা থাকে সেই ডিএনএটাই জৈবিক বার্তা প্রেরণ করে। ঠিক আছে, এই প্রোক্যারিওটিক ডিএনএটাই হলো প্রোক্যারিওটিক জিন। ঠিক আছে, প্রোক্যারিওটিক ডিএনএটাই হলো প্রোক্যারিওটিক জিন, আর এই ডিএনএটা হচ্ছে ন্যাকেড প্রকৃতির ডিএনএ। ন্যাকেড ডিএনএ কেন বা নগ্ন ডিএনএ কেন? কারণ এতে কোনো ক্রোমোজোমাল প্রোটিন থাকে না, কোনো ক্রোমোজোমাল ন্যাকেড ডিএনএ, কারণ ক্রস মানে হচ্ছে থাকে না কোনো ক্রোমোজোমাল প্রোটিন থাকে না বলে এই ধরনের ডিএনএটা হচ্ছে ন্যাকেড ডিএনএ। ঠিক আছে, আর এই ন্যাকেড ডিএনএটাই হচ্ছে প্রোক্যারিওটিক জিন। ঠিক আছে, আর এই ন্যাকেড ডিএনএটাই কী করে? বংশগত বৈশিষ্ট্যগুলোকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে নিয়ে যায় বা জৈবিক বার্তাকে প্রেরণ করে। যাই বলি না কেন সেটাই ঠিক। ঠিক আছে, জৈবিক বার্তাকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে নিয়ে যায়। কে নিয়ে যায়? ন্যাকেড ডিএনএ, যেহেতু এদের ক্ষেত্রে কোনো ক্রোমোজোমাল প্রোটিন থাকে না।
আর এদের ক্ষেত্রে যেটা বলবো যে ইউক্যারিওটিক ক্ষেত্রে ক্রোমোজোমটা আমরা জানি জিনটা ক্রোমোজোমের উপরে সারিবদ্ধভাবে সাজানো থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে জিন। আর এই জিনটা কি বলবো, এই জিনটা হচ্ছে মেনলি নিউক্লিয় প্রোটিনের একটি অংশ, নিউক্লিয় প্রোটিনের একটি বিশেষ অংশ। আর এই নিউক্লিয় প্রোটিন কী নিয়ে গঠিত? নিউক্লিয় প্রোটিন ডিএনএ এবং হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত, ডিএনএ আর হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত, ঠিক আছে। ডিএনএটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, তাই ডিএনএটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। জেনেটিক ম্যাটেরিয়াল মানে জৈবিক, এরা বংশগত বৈশিষ্ট্যগুলোকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে নিয়ে যায়, তাই ডিএনএটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। আরেকটা জিনিস আমরা জানবো সেটা হচ্ছে আরএনএটা টিএমভি মানে টোবাকো মোজাইক ভাইরাসে আরএনএ, আমি বলেছিলাম ভাইরাসের ক্ষেত্রে আরএনএটা জেনেটিক ম্যাটেরিয়াল বহন করে, তেমন উদাহরণ হচ্ছে টিএমভিতে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, ঠিক আছে। তো আমরা দুটো জিনিস জানলাম ইউক্যারিওটিক জিনের রাসায়নিক গঠন সম্পর্কে, যে এই জিনটা ক্রোমোজোমের উপর সারিবদ্ধভাবে সাজানো থাকে। জিনটা বলতে গেলে নিউক্লিয় প্রোটিনের একটি বিশেষ অংশ। নিউক্লিয় প্রোটিন মানে এতে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন থাকে, তার মধ্যে ডিএনএটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, টিএমবিতে আরএনএটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, ঠিক আছে। প্রোক্যারিওটিক জিনের ক্ষেত্রে রাসায়নিক গঠনটা বলবো যে এদের ন্যাকেড ডিএনএটাই প্রোক্যারিওটিক জিন হিসেবে কাজ করে। এবং ন্যাকেড ডিএনএ কেন বলা হচ্ছে? কারণ এতে কোনো ক্রোমোজোমাল প্রোটিন থাকে না, এদের ক্ষেত্রে নিউক্লিয় প্রোটিন থাকে, ঠিক আছে, জিনটা বলতে পেরেছি। আচ্ছা, প্রোক্যারিওটিক জিনের গঠন, বাহ্যিক গঠন, এটা ইউক্যারিওটিক জিনের বাহ্যিক গঠনে এক্সন আর ইন্ট্রনের কনসেপ্ট, এক্সন আর ইন্ট্রন মিলে থাকে বলে স্প্লিট জিন বলে। এক্সনে কোডিং সিকোয়েন্স অনুসারে এমআরএনএতে ট্রান্সক্রিপশনের সময় কোড গঠন হয়, ইন্ট্রনে কোনো কোডিং সিকোয়েন্স থাকে না, যার জন্য এমআরএনএতে ট্রান্সক্রিপশনের সময় কোনো রকম কোড গঠন হয় না, ঠিক আছে। এটা দুটো আশা করি বোঝাতে পেরেছি, প্রোক্যারিওটিক জিনের রাসায়নিক গঠন, ইউক্যারিওটিক জিনের রাসায়নিক গঠন। এতে কোনো ন্যাকেড ডিএনএ থাকে, ন্যাকেড ডিএনএ থাকার জন্য মানে এটাই প্রোক্যারিওটিক জিন হিসেবে কাজ করে। আর ইউক্যারিওটিক জিনের রাসায়নিক গঠন নিউক্লিয় প্রোটিনের একটি বিশেষ অংশ থাকে জিন হিসেবে কাজ, মানে যে জিনটা ক্রোমোজোমের উপর সারিবদ্ধভাবে সাজানো থাকে সেটা মেনলি নিউক্লিয় প্রোটিনের একটি বিশেষ অংশ, ঠিক আছে। সেই নিউক্লিয় প্রোটিনটা ডিএনএ এবং হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত, তার মধ্যে ডিএনএটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে এবং টিএমবিতে আরএনএটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, ঠিক আছে। এরপর আমরা জানবো জিনের নিউক্লিক অ্যাসিড সম্পর্কে। নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত একটি বৃহৎ জৈব একক, ঠিক আছে। নিউক্লিক অ্যাসিড বলতে গেলে এটাই বলবো যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত বৃহৎ জৈব একক, সেটাকে বলে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। আর নিউক্লিওটাইড হলো, তাহলে নিউক্লিক অ্যাসিড আমরা জানলাম যে নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত বৃহৎ জৈব একক, ঠিক আছে। এটা সবাই জানি আমরা নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি, কারণ নিউক্লিক অ্যাসিডের ভাগ আমরা আগেই পড়েছি ক্লাস 10 লেভেলে, ডিএনএ এবং আরএনএ। নিউক্লিক অ্যাসিড হচ্ছে দু রকমের, ডিএনএ এবং আরএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। এবার আমরা জানবো নিউক্লিওটাইড সম্পর্কে। নিউক্লিওটাইড বলতে গেলে এটাই বলবো যে নিউক্লিক অ্যাসিডের ক্ষুদ্রতম একককে নিউক্লিওটাইড বলে, অথবা যদি এটা ডিএনএ হয়, ঠিক আছে, এটা যদি ডিএনএ হয় তো ডিএনএ একটা ছোটো মানে কী বলবো টুকরো যদি ডিএনএ করি, সেই ছোটো ছোটো টুকরো একক ছোটো ছোটো টুকরোকে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড বলতে গেলে এটাই বলবো যে ডিএনএ ক্ষুদ্রতম একককেও নিউক্লিওটাইড বলে, অথবা নিউক্লিক অ্যাসিডের ক্ষুদ্রতম একককেও নিউক্লিওটাইড বলে। যেটা ইচ্ছা সেটা লিখলেই সঠিক অ্যান্সার হবে। তাহলে আমরা এটাও বলতে পারি নিউক্লিক অ্যাসিডের ক্ষুদ্রতম একককে নিউক্লিওটাইড বলে, অথবা ডিএনএর ক্ষুদ্রতম একককে নিউক্লিওটাইড বলে। তাহলে নিউক্লিক অ্যাসিডের ক্ষুদ্রতম একককে বলা হয় নিউক্লিওটাইড, ঠিক আছে। এই নিউক্লিওটাইড কী নিয়ে গঠিত এটা আমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে নাইট্রোজেন বেস, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে পেন্টোজ সুগার,
ইংরেজিতে লিখি পেন্টোস সুগার। আর থার্ড হচ্ছে H3PO4 ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, তো নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত? নাইট্রোজেন বেস, পেন্টোস সুগার এবং ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এই নাইট্রোজেন বেস হচ্ছে পিউরিন টাইপ এবং পিরিমিডিন টাইপস, দু টাইপসের নাইট্রোজেন বেস হয়। একটা হচ্ছে পিউরিন টাইপস আর একটা হচ্ছে পিরিমিডিন টাইপস। পিউরিন টাইপস অফ নাইট্রোজেন বেস হচ্ছে গুয়ানিন, ঠিক আছে, এবং অ্যাডেনিন। আর পিরিমিডিন টাইপস হচ্ছে সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন। এগুলো হচ্ছে উদাহরণ। ঠিক আছে, আমরা জানি নাইট্রোজেন বেস ATGC মানে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। আচ্ছা, যদি না জানি তাহলে একটু দেখে নিই। ডিএনএ এবং আরএনএ। ঠিক আছে, ডিএনএ ক্ষেত্রে নাইট্রোজেন বেস থাকে A+T G+C হিসেবে থাকে। ঠিক আছে, নাইট্রোজেন বন্ডগুলো, নাইট্রোজেন বেসগুলো। আর আরএনএ ক্ষেত্রে কী হিসেবে থাকে? অ্যাডেনিনের সাথে থাইমিন থাকে না এক্ষেত্রে, যেমন ডিএনএতে থাইমিন ছিল অ্যাডেনিনের সাথে, এখানে আরএনএ ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। ঠিক আছে, আর জিটা মানে গুয়ানিন, সাইটোসিন ঠিক থাকে। তাহলে এইগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। ঠিক আছে, তার মধ্যে পিউরিন টাইপের বেস বলা হয় গুয়ানিন এবং অ্যাডেনিনকে, আর পিরিমিডিন টাইপের নাইট্রোজেন বেস বলা হয় সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিনকে। ঠিক আছে, পেন্টোস সুগারটা হচ্ছে দু রকমের, ডিঅক্সিরাইবোস সুগার এবং রাইবোস সুগার। ডিঅক্সিরাইবোস আর এটা হচ্ছে রাইবোস। ঠিক আছে, ডিঅক্সিরাইবোস সুগারটা মেনলি ডিএনএতে থাকে, আর রাইবোস সুগারটা মেনলি আরএনএতে থাকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটা হলো নিউক্লিওটাইড সম্পর্কে আইডিয়া। তাই নিউক্লিওটাইড কি? নিউক্লিক অ্যাসিডের একটি ক্ষুদ্রতম এককে নিউক্লিওটাইড বলে। এবং নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত? নাইট্রোজেন বেস, পেন্টোস সুগার এবং ফসফরিক অ্যাসিড। পেন্টোস সুগারটা ডিঅক্সিরাইবোস এবং রাইবোস টাইপের, আর নাইট্রোজেন বেসটা পিউরিন এবং পিরিমিডিন নিয়ে গঠিত। পিউরিনের মধ্যে থাকে গুয়ানিন, অ্যাডেনিন, আর পিরিমিডিনে থাকে সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন। ডিএনএ ক্ষেত্রে কোন কোন পিউরিন বেস থাকে আর পিরিমিডিন বেস থাকে, আরএনএ ক্ষেত্রে কোন কোন পিউরিন আর পিরিমিডিন বেস থাকে, এটাও আমরা জেনে নিলাম পাশাপাশি। ঠিক আছে, এবার আমরা জিনের ধর্ম সম্পর্কে জানবো। ঠিক আছে, প্রপার্টিজ অফ জিন বা জিনের ধর্ম। কতগুলো ধর্ম আমাদের জানতে হবে জিনের। ধর্ম, এক নম্বর ধর্ম আমরা বলতে পারি যে জিনের মধ্যে ধর্ম হচ্ছে অটোক্যাটালিসিস। অটোক্যাটালিসিস ধর্ম। ঠিক আছে, অটোক্যাটালিসিস মানে হচ্ছে স্ব অনুঘটন। ঠিক আছে, স্ব অনুঘটনের ধর্ম কি? স্ব অনুঘটন। ঠিক আছে, অনুঘটন কি করে? মেনলি এইটা অটোক্যাটালিসিস ধর্মটা কেন বলা হচ্ছে? কারণ বাইরে পরিবেশ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে, ঠিক আছে, উপাদান সংগ্রহ করা হচ্ছে। ঠিক আছে, বাইরের পরিবেশ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে, ঠিক আছে, পরিবেশ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করা হলো। সে সংগ্রহ করে কি করে? জিন সেটাকে কালেক্ট করে, হ্যাঁ, উপাদানগুলোকে জিন কালেক্ট করছে এবং কালেক্ট করার ফলে জিনটা বিভাজিত হয়ে দুটো জিন গঠন করছে। এটা ধরা যায় জিন এ। তো জিন এ কী করছে? দুটো জিনে ভাগ হয়ে যাচ্ছে, জিন A1 এবং জিন A2-তে বিভাজিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অটোক্যাটালিসিস ধর্ম কি জিনের, বা অটোক্যাটালিসিস প্রপার্টিজ জিনের বলতে এটাই বোঝানো হয় যে জিনটা কি করে? এই ধর্মের জন্য বাইরের পরিবেশ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে কোনো একটি নির্দিষ্ট জিন দুটো জিনে বিভাজিত হয়ে যায়। ঠিক আছে, হেটেরোক্যাটালিসিস ধর্ম কি বলা হচ্ছে? হেটেরোক্যাটালিসিস, অটোক্যাটালিসিস মানে হচ্ছে যে বাইরের পরিবেশ থেকে উপাদান সংগ্রহ করে জিন কী করছে? দুটো জিনে নিজে থেকেই ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর হেটেরোক্যাটালিসিসের ক্ষেত্রে কি বলবো যে এদের মেনলি হচ্ছে যে এরা বাইরের পরিবেশের যে উপাদানটা, ঠিক আছে, ধরা যাক এই যে উপাদানটা যেটা আছে, ঠিক আছে, উপাদানটা সংগ্রহ করছে না, মানে সংগ্রহই করছে, দিয়ে কি করছে? সেটাকে কাজে লাগিয়ে কি করছে? যে কোনো একটা অন্য অণু থেকে একটা জিন গঠন করছে। তাহলে বাইরের পরিবেশের উপাদানকে কাজে লাগিয়ে, বাইরের পরিবেশের যে উপাদান সেটাকে কাজে লাগিয়ে কি করা হয়? অন্য অণু থেকে একটা জিন গঠন
করে ফেলছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে জিনের হেটেরোক্যাটালিসিস ধর্ম। অটোক্যাটালিসিসের ক্ষেত্রে কী হচ্ছে, বাইরের পরিবেশ থেকে উপাদান সংগ্রহ করে জিনটা ভেঙে যাচ্ছে দুটো জিনে। আর হেটেরোক্যাটালিসিস ধর্ম কি, বাইরের পরিবেশের উপাদানকে মানে কাজে লাগিয়ে অন্য অণু থেকে, অন্য যে কোনো অণু থেকে একটা নির্দিষ্ট জিন গঠন করে ফেলছে, ঠিক আছে। এটা হচ্ছে অটোক্যাটালিসিস এবং হেটেরোক্যাটালিসিস ধর্ম, ঠিক আছে। এবার আরও দুটো ধর্ম সম্পর্কে আমাদের জানতে হবে। একটা হচ্ছে স্টেবিলিটি এবং আরেকটি ধর্ম হচ্ছে চেঞ্জেবিলিটি। একটা হচ্ছে স্টেবিলিটি এবং চেঞ্জেবিলিটি। তাহলে থার্ড ধর্ম হচ্ছে, আমরা অটোক্যাটালিসিস এবং হেটেরোক্যাটালিসিস ধর্ম সম্পর্কে আইডিয়া পেয়েছি, ঠিক আছে। এবার স্টেবিলিটি কী জিনিস? স্টেবিলিটি মানে হচ্ছে স্থিরতা, অর্থাৎ একটা জিন যখন বংশগত বৈশিষ্ট্য বা জৈবিক বার্তাকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, অর্থাৎ মায়ের দেহ থেকে বাচ্চার দেহে নিয়ে যাচ্ছে, তখন এই বৈশিষ্ট্যগুলো ওটা খুব সিকিউরলি নিয়ে যায়। অর্থাৎ এদের মধ্যে বিশ্বস্ততা খুব মানে বিশ্বস্তভাবে নিয়ে যায় বলতে গেলে, ঠিক আছে। যখন এক জেনারেশন থেকে, অর্থাৎ ফাদার অর মাদার মানে প্যারেন্ট, ঠিক আছে, ফাদার অর মাদার মানে প্যারেন্টাল জেনারেশন থেকে যখন সেটা অফস্প্রিং জেনারেশনে মানে অপত্যতে নিয়ে যায়, তখন সেটা কি হয়, খুব বিশ্বস্ততার সাথে জৈবিক বার্তাটা নিয়ে যায়। এই ধর্মটাকে বলা হচ্ছে স্টেবিলিটি ধর্ম বা স্থিরতা ধর্ম। ফোর্থ হচ্ছে চেঞ্জেবিলিটি। হঠাৎ করে কোনো জিনের মধ্যে যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, বা পরিবর্তন বা মিউটেশনের জন্য পরিবর্তন হয়ে যায়, সেটা কি করে, সেই বৈশিষ্ট্যটাও মানে তারপর তো কী হয়, প্রকরণের সৃষ্টি হয়। যখনই একটা জিনের মধ্যে পরিবর্তন আসে, তার ফলে কী হয়, ভ্যারাইটির সৃষ্টি হয় বা প্রকরণের সৃষ্টি হয়। সে বৈশিষ্ট্যটাকেও সেটা কী করে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে নিয়ে যায়। এটাকে বলা হচ্ছে জিনের চেঞ্জেবিলিটি ধর্ম, ঠিক আছে। অর্থাৎ জিনের মধ্যে মিউটেশন হতে পারে, তার ফলে কি হয়, প্রকরণের সৃষ্টি হয়। অর্থাৎ চেঞ্জেবিলিটির জন্য জিনের মধ্যে ভ্যারিয়েশন দেখা যায়, জিনের মধ্যে প্রকরণ দেখা যায়, ঠিক আছে। এটা হলো ধর্ম, ঠিক আছে। তো জিনের চারটে ধর্ম সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল। এক হচ্ছে অটোক্যাটালিসিস, দুই হচ্ছে হেটেরোক্যাটালিসিস, তিন হচ্ছে স্টেবিলিটি, আর 4 নম্বর হচ্ছে চেঞ্জেবিলিটি, ঠিক আছে। এবার আমরা জিনের কাজ সম্পর্কে ধারণা নেব। এক হচ্ছে ফাংশন অফ জিন, ঠিক আছে। ফাংশন মানে কাজ বলতে গেলে 3 রকমের কাজ আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে জেনোটাইপিক ফাংশন, ঠিক আছে, এক হচ্ছে ফেনোটাইপিক ফাংশন, আর এটা হচ্ছে এভলিউশনারি ফাংশন। এভলিউশনারি মানে বিবর্তনগত ফাংশন, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা এভলিউশনারি ফাংশনটা জানবো। যে আমি কি বললাম, জিনের মধ্যে কোনো রকম চেঞ্জ বা মিউটেশন বা পরিবর্তন আসলে কি হয়, জিনের মধ্যে প্রকরণ দেখা যায়, মানে ভ্যারাইটি দেখা যায় জিনের মধ্যে। তাহলে একটা জিনের মধ্যে জিনের মিউটেশন হলো, ঠিক আছে, অর্থাৎ চেঞ্জ হলো কোনো রকম, জিনটা কোনো একটা মিউটেশন ঘটলো, তার ফলে জিনের মধ্যে প্রকরণ দেখা যায়। এবং সেটার ফলে কি হয়, ভ্যারাইটির জন্য এই ভ্যারাইটিটা চলতে থাকলে কি হয়, একদিন না একদিন তার এভলিউশন ঘটে যায় জীবটার, ঠিক আছে, অর্থাৎ বিবর্তন ঘটে যায়। ফার্স্টে তো প্রকরণের সৃষ্টি হতে হবে, সেই প্রকরণটা অনেক যুগ ধরে চলার পর তাদের মধ্যে এভলিউশন বা বিবর্তন দেখা যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে জিনের এভলিউশনারি কাজ, যে জিনটা নিজের মিউটেশন ঘটিয়ে কি করে, প্রকরণের সৃষ্টি করে এবং প্রকরণটা দীর্ঘদিন চলার ফলে বিবর্তন হয়ে থাকে। ফেনোটাইপিক কাজ কি, ফেনোটাইপিক গঠন প্রকাশে, মানে কোনো একটা জীবের বাহ্যিক ফেনোটাইপ প্রকাশ করে জিন, ঠিক আছে। এক কোষী থেকে বহুকোষী জীব, ঠিক আছে, একটা জাইগোট থেকে বহুকোষী জীব সৃষ্টি হচ্ছে না, তো এই জাইগোট থেকে যখন বহুকোষী জীব সৃষ্টি হচ্ছে, জাইগোট থেকে মানে নিষেকের পর যে জাইগোটটা গঠন হয়, সেই জাইগোট থেকে বহুকোষী জীব সৃষ্টি হয়। তাহলে এটা তো ধরা যাক এরকম টাইপের ছিল, মানে একটা কোষ হিসেবে, তখন সেখান থেকে যখন বহুকোষী জীব সৃষ্টি হয়, এটা একটা বাহ্যিক মানে গঠন, তো মানে বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশ। তো বাহ্যিক কোনো একটা ক্রোমোজোমের বা জিনের বাহ্যিক প্রকাশকে কী বলা হয়, ফেনোটাইপ বলা হয়। তাহলে এটা এরকমভাবে ছিল, তারপরে দেখা গেল সে বহুকোষী জীব সৃষ্টি হলো, তাহলে এটা একটা ফেনোটাইপ, বাহ্যিক যেহেতু এটা প্রকাশ, এই বাহ্যিক প্রকাশটাকে
কে নিয়ন্ত্রণ করে? জিন নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর জেনোটাইপিক ফাংশন হচ্ছে, আমরা কি বলেছিলাম যে জিন কি করে, প্যারেন্টাল জেনারেশন বা জনিত্রী যৌন থেকে অফস্প্রিং জেনারেশন বা অপত্য যৌনুতে কি করে, জৈবিক বার্তা প্রেরণ করে। এই জৈবিক বার্তা মানে কি আসলে? এই জৈবিক বার্তা মানে হচ্ছে জেনোটাইপিক বৈশিষ্ট্য, ঠিক আছে, যে জিনের অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, সে বৈশিষ্ট্যগুলোকে কি করে, জনিত্রী থেকে অপত্য যৌনুতে সঞ্চারিত করে। এটা হচ্ছে জিনের জেনোটাইপিক ফাংশন, ঠিক আছে। তাহলে জেনোটাইপিক ফাংশন মানে হচ্ছে কোনো একটি জীবের জনিত্রী যৌন থেকে অপত্য যৌনুতে জিনগত বৈশিষ্ট্যগুলোকে সঞ্চালন করা, এটা হচ্ছে জেনোটাইপিক ফাংশন। ফেনোটাইপিক মানে বাহ্যিক ফেনোটাইপ প্রকাশ, যেমন এককোষী জাইগোট থেকে বহুকোষী জীব সৃষ্টি, ঠিক আছে, এটা হচ্ছে ফেনোটাইপিক ফাংশন। আর এভলিউশনারি ফাংশন হচ্ছে জিনের মধ্যে মিউটেশন দ্বারা বা চেঞ্জেসের দ্বারা কি হয়, জিনের মধ্যে প্রকরণ দেখা যায়, তার ফলে কি হয়, এভলিউশন বা বিবর্তন দেখা যায়, ঠিক আছে। তাহলে জিন সম্পর্কে বেসিক আইডিয়া বা নলেজ, জিন কাকে বলে, জিনের আধুনিক কনসেপ্ট কী, আদিম কনসেপ্ট কী, জিনের ধর্ম কী এবং জিনের কাজ কী, নিউক্লিওটাইড কী, এগুলো সম্পর্কে ডিটেলস আইডিয়া আমরা আশা করি পেয়ে গেলাম এবং আশা করি পড়াটা বুঝতে পেরেছি সকলে, ঠিক আছে।